দাদা, আমরা কোথায় যাচ্ছি? আমার কথাটা শুনে জবাবে দাদা বললেন, উত্তরপাড়ায়। তখন আমি বললাম, ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই কাউকে ভূতে ধরেছে, তাই না? দাদা হেসে জবাব দিলেন, বাচ্চাদের মতো কথা বলিস, তাই না? চল, গেলেই দেখতে পারবি। আমি নাহিদ ইসলাম। এখন রাত 10টা। গ্রামে 10টা মানে এক প্রকার অনেক রাত। দাদা আর আমি চাঁদের আলোতে হাঁটছি। আমার দাদা একজন কবিরাজ। আশপাশে ওনার বেশ নাম ডাক। আমার জিন ভূত তাড়ানো দেখতে ভালো লাগে, তাই আমি দাদার সাথে চলে যাই যেখানে দাদাকে ডাকা হয়। তেমনি একটা ঘটনার জন্য আমরা যাচ্ছি উত্তরপাড়ায়। যাই হোক, কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে। সেখানে গিয়ে দেখি একটা মেয়েকে 2-3 জন মিলে ধরে রেখেছে। মেয়েটা চিৎকার করছে। সেখানে সবাই বলাবলি করছে কালি ধরেছে মেয়েটাকে। আমরা সেখানে পৌঁছানোর সাথে সাথে সেই মেয়েটা দাদার উদ্দেশ্য করে রেগে চিৎকার করে বলতে লাগলো, তুই তুই কেন এখানে? তুই আমার কিছুই করতে পারবি না, যা চলে যা। তোর মতো কবিরাজ আমার চুলও ছিঁড়তে পারবে না। কথাটা শুনে দাদা মেয়েটার গালে একটা থাপ্পড় মারে। থাপ্পড়টা দেবার সাথে সাথে মেয়েটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তখন সবাই ভয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকেন, মেয়েটা আবার মারা গেল না তো? তখন দাদা বললেন, কেউ ভয় পাবেন না, মেয়েটার শরীর থেকে জিনটা চলে গেছে। এই বলে দাদা বলেন, আমাকে কেউ 1 গ্লাস পানি দেন। দাদার কথা মতো একজন পানি নিয়ে আসেন। দাদা সেই পানিতে দোয়া কালাম পড়ে ফুঁ দেন, আর সেই পানি মেয়েটার শরীরে ছিটাতেই মেয়েটা জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর দাদা চেষ্টা করেন মেয়েটার শরীরে জিনটাকে হাজির করতে। কিছুক্ষণ পর জিনটা হাজির হন। হাজির হবার পর অনেকভাবে দাদাকে গালিগালাজ শুরু করে আর ভয় দেখান। কিন্তু দাদা তাতে কোনো ভয় না পেয়ে জিনটাকে বলে মেয়েটাকে ছেড়ে চলে যেতে। কিন্তু কোনোভাবে জিনটা ছেড়ে চলে যেতে রাজি হচ্ছিল না। বেশ কিছুক্ষণ এভাবে জিনটার সাথে দাদার তর্ক বিতর্ক হয়। অবশেষে দাদা কোনো উপায় না পেয়ে জিনটাকে বোতলে বন্দি করেন। যাই হোক, সেখানে দাদা সবাইকে বলে, আল্লাহ রহমতে আপনাদের মেয়ে সুস্থ হয়ে উঠবে, এখন থেকে আর কোনো সমস্যা হবে না। এই বলে আমরা বাসার দিকে রওনা শুরু করলাম। রাত তখন 12টা। বাড়ির দিকে হাঁটছি। দাদা বলল, এটা ছাড়া কোনো উপায় ছিল না। আমি বললাম, এতে তোমার কোনো সমস্যা হবে না? দাদা বলল, সমস্যা বলতে সবসময় তো হয় না। অনেক সময় হয় কি যে খারাপ জিনটাকে মেরে ফেলি বা বোতলে বন্দি করি, তার আত্মীয়র কেউ আক্রমণ করে আমার উপর, কিন্তু আল্লাহ ঠিকই রক্ষা করেন আমাকে। ও আচ্ছা, তাই? আমি তো তোমার সাথে সাথে থাকি, এতে কি আমার কোনো সমস্যা হতে পারে? হতে পারে। শুধু তোর সাথে না, আমার পরিবারের যে কারোর সাথে সমস্যা হতে পারে। তাই তো আমি আমাদের বাড়িটা বন্ধ করে রাখি আর সবার শরীর বন্ধ করে রাখি। তোর কোমরে যে তাবিজটা আছে সেটা কখনো খুলবি না, মনে রাখবি। যতই বিপদ আসুক এই তাবিজটা খুলবি না। ঠিক আছে, কিন্তু কি আছে এমন এই তাবিজে? এটা খুললে কি হবে? সময় হলে জানতে পারবি। এখন হাট, রাত অনেক হয়েছে। দাদার কথা শুনে বললাম, দাদা, এই রাস্তা দিয়ে ঘুরে না গিয়ে ছোট রাস্তা দিয়ে যাই, তাহলে তো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারবো, তাই না? দাদা বলল, কোন রাস্তা দিয়ে যাবার কথা বলছিস? পরীর দিকের পাশ দিয়ে চলে যাই। না, ওদিক দিয়ে যাওয়া যাবে না। আমি বললাম, কেন? কবিরাজ হয়ে কি ভয় পাও নাকি? আচ্ছা দাদা, পরীর দিঘির কথাটা কতটুকু সত্য? আসলে কি সেই দিঘিটা পরীদের? দাদা বলল, না, কিন্তু সেই দিঘির পাড়ে যে পুরনো গাছগুলো আছে সেখানে কিছু জিন বাস করে। অনেকে সেই দিঘির পাড়ে সেই জিনগুলোকে দেখতে পায়, তাই আস্তে আস্তে সেই দিঘির নাম হয় পরীর দিঘি। আমি বললাম, ও আচ্ছা, তা দাদা আমাকে একটা পরীর সাথে বিয়ে দাও না? তাই নাকি? এত শখ, দুনিয়াতে এত মানুষ থাকতে পরী কেন শুনি? তারা দেখতে সুন্দর আর উড়তে পারে, আমিও তাদের সাথে উড়ে বেড়াবো। হয়েছে, এগুলো মিছে স্বপ্ন আর দেখতে হবে না তোর। হাঁট তাড়াতাড়ি। দাদার কথায় আর কথা না বাড়িয়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি কেন জানি পেছনে ফিরে তাকাই। পেছনে তাকাতে দেখলাম আমার থেকে কয়েক হাত দূরে খুব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অপরূপ সুন্দরী। আমি মেয়েটাকে দেখে দাদুকে বললাম, দাদু দেখো, আমাদের পেছন পেছন একটা মেয়ে আসছে। আমার কথা শুনে দাদা পেছনে ফিরে তাকান, তাকিয়ে আমাকে বলেন, কই, এখানে তো কেউ নেই। কিন্তু আমি একটু আগে পেছনে একটা মেয়েকে দেখেছি। দাদা আমার দিকে তাকিয়ে হা হা করে হাসতে হাসতে বললেন, পরী তোর পিছু নিয়েছে মনে হয়। কি জানি কোনো পরী তোকে পছন্দ করলো কিনা। দাদার কথা শুনে বললাম, মজা করো না তো দাদা, চলো বাড়ি চলো। এই বলে বাড়িতে চলে গেলাম। পরের দিন সন্ধ্যাবেলা দাদা আমার রুমে আসলো। দাদাকে দেখে বললাম, দাদা আসছো? আমি তোমার কাছে যেতে চাইলাম। কেন রে, আমার কাছে কেন? কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, একটা মেয়ে আমাকে ডাকছে। ও কি আসলে মেয়ে নাকি পরী কিছুই বুঝতে পারিনি। তাই নাকি? ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাবি, বুঝলি? তাহলে এসব উল্টাপাল্টা স্বপ্ন আর দেখবি না। আরেকটা কথা তোকে বলতে আসলাম। কি কথা দাদা? আমি একজন নামকরা কবিরাজ, তুই আমার নাতি, অথচ তুই কবিরাজি করতে পারিস না। তাই আমি তোকে চাই কবিরাজি শেখাতে। না না, আমি তোমার মতো কবিরাজি করতে পারবো না, এটা আমাকে দিয়ে হবে না। আমি জিন ভূত দেখে ভয় পাই। আরে বোকা, কবিরাজি শিখলে তোকে আর জিন দেখে ভয় পেতে হবে না, ওরাই তোকে দেখে ভয় পাবে। তবুও আমার ইচ্ছা নেই। পরীর সাথে বিয়ে দিবা নাকি তাই বলো।
কবিরাজি শেখ, তাহলে পরি এমনিতে তোর কাছে এসে ধরা দেবে। তখন বিয়ে করবি নাকি প্রেম করবি সেটা তোর ইচ্ছে। তাই নাকি? মজা করছো তাই না? না। আচ্ছা, কবিরাজি শিখে তুই নিজেকে তো রক্ষা করতে পারবি তাই না? মানুষের বাড়িতে নাই বা গেলি। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমি রাজি হওয়ায় দাদা আমাকে কবিরাজি শেখাতে শুরু করলেন। বেশ কিছুদিন আমি কবিরাজি শিখলাম, দোয়া কালাম মুখস্থ করলাম। কিছুদিন পর আমাদের কাছে একটা লোক আসলেন। লোকটা এসে দাদাকে বললেন তাদের বাড়িতে একটা বাচ্চা মেয়ের সাথে সমস্যা হচ্ছে। লোকটাকে দেখে দাদা বললেন, বাচ্চাটাকে আর সমস্যাটা কি একটু কি বলবেন? তখন লোকটা কান্না করতে করতে বলল, আমার 4টা বাচ্চা, মেয়ে 3টা বড় আর ছেলেটা ছোট, বয়স মাত্র 6 মাস। জন্মের পর ছেলেটার সাথে কিছু না কিছু ঘটছে। কিছুদিন ধরে ছেলেটা ওর মায়ের বুকের দুধ খাচ্ছে না, শুধু কান্না করছে। ডাক্তার দেখিয়েছে কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছে না। পরে উপায় না পেয়ে মসজিদের ইমামকে দেখিয়েছি। আমার ছেলেটাকে উনি দেখেই বললেন ওর সাথে সমস্যা আছে, ভালো কোনো হুজুর বা কবিরাজের কাছে যান, ছেলের অবস্থা ভালো না। এখন অনেক আশা নিয়ে আসছে আপনার কাছে, আমার ছেলেটার অবস্থা ভালো না, আপনি যদি আমার বাড়িতে যেতেন খুব উপকার হতো। লোকটার কথাগুলো শুনে খারাপ লাগলো, এত ছোট বাচ্চার সাথে এসব ঘটনা ঘটছে। দাদাকে ইশারা দিয়ে বললাম, আমরা যেতে রাজি। দাদা লোকটাকে বলল, ঠিক আছে আপনি চলে যান, আমরা কালকে সন্ধ্যার পর আপনার বাড়িতে যাব। দাদার কথা শুনে লোকটা চলে গেল। তখন দাদাকে বললাম, কি সমস্যা, কিছু বুঝলে কি? এত ছোট বাচ্চার সাথে কি কোনো সমস্যা হতে পারে? জবাবে দাদা বললেন, হতে পারে। এমনও হতে পারে তার পরিবারের কারোর জন্য তার উপর সমস্যা হচ্ছে। ও আচ্ছা, বুঝলাম, সেটা কালকে ওই বাড়িতে গেলে বুঝতে পারবো। যাই হোক, পরের দিন সন্ধ্যার পর আমি ও দাদা রওনা করলাম সেই বাড়ির উদ্দেশ্যে। হেঁটে যেতে 30 মিনিট লাগে। দাদা ও আমি গল্প করতে করতে হেঁটে চলেছি। হঠাৎ দাদা আমাকে বলে উঠলেন, দাঁড়া। দাদার কথা শুনে বললাম, কেন, কি হলো? দাদা জবাবে বললেন, সামনে দেখ, বুঝতে পারবি। দাদার কথায় সামনে তাকাতে দেখলাম আমাদের সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে বিরাট একটা গরু। গরুটা দেখে দাদাকে বললাম, আরে সন্ধ্যা হয়ে গেছে, তবুও গরুটা এখানে, গরুর মালিক কই? তখন দাদা বললেন, আরে বোকা, এটা নর্মাল কোনো গরু না, গরুটার পায়ের দিকে তাকিয়ে দেখ, 4টা পায়ের জায়গায় 6টা পা। দাদার কথা শুনে অবাক হয়ে গরুটার পায়ের দিকে তাকিয়ে দেখলাম, আরে সত্যি তো, হায় হায়, এটা নর্মাল কোনো গরু না, গরুটার চোখগুলো তো আগুনের মতো জ্বলজ্বল করছে। এটা দেখে ভয়ে দাদুর গা ঘেঁষে দাঁড়ালাম। আমাকে ভয় পেতে দেখে দাদা বলল, ভয় পাচ্ছিস কেন, তুই না কবিরাজ, এই শিখলি কবিরাজি? দাদার কথা শুনে বললাম, কবিরাজি তো শিখলাম, কিন্তু এখন কি করব, সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে 6 পাওয়ালা গরু, এরকম পরিস্থিতিতে কখনো পড়িনি। আমার কথা শুনে দাদা এক মুঠো মাটি হাতে দিয়ে বিড়বিড় করে দোয়া পড়ে সেই মাটি গরুটার দিকে ছুঁড়ে মারলেন। ঠিক তখনই মুহূর্তের মধ্যেই গরুটা উধাও হয়ে গেল। তখন দাদা বললেন, চল এখন। এই বলে দাদা ও আমি চলতে লাগলাম। রাস্তায় চলতে চলতে দাদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গরুটা কি জিন? জবাবে দাদা বললেন, এটা জিন, গরুর রূপ নিয়ে আমাদের ভয় দেখাতে আসছে। আমরা যার বাড়িতে যাচ্ছি হয়তো সেই জিনটা চায় না আমরা সেই বাড়িতে যাই। ও আচ্ছা, এবার বুঝলাম। দাদা দেখো, আমার মনে হয় চলে আসছি, ওই যে লোকটা লাইট হাতে দাঁড়িয়ে আছে। আমার কথায় দাদা বললেন, ঠিকই বলেছিস, আমরা চলে আসছি। আমাদের দেখে লোকটা বলে উঠল, আপনারা আসছেন, চলুন ভিতরে চলুন। লোকটার কথায় ওনার বাড়ির দিকে ভিতরে প্রবেশ করলাম। ওনার বাড়িতে ঢোকার পর একটা জিনিস খেয়াল করলাম, আবহাওয়াটা বেশ গরম। পাশের রুম থেকে একটা বাচ্চা কেঁদে চলেছে। তখন লোকটা দাদাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওই যে শুনছেন, ওটা আমার বাচ্চা, ওর মায়ের বুকের দুধ খাচ্ছে না, শুধু কেঁদে চলেছে, এভাবে কাঁদতে থাকলে আমার বাচ্চাটা বাঁচবে না। তখন দাদা বললেন, এক কাজ করুন, আপনার বাচ্চাটাকে নিয়ে আসুন, আমি একটু দেখব। দাদার কথায় লোকটা তার বউ সহ তার 6 মাসের ছেলেটাকে নিয়ে আসলেন। ছোট বাচ্চা, বাচ্চাটাকে দেখে অবাক হলাম, শরীরটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। বাচ্চাটার এই অবস্থা দেখে দাদা বাচ্চাটাকে দোয়া কালাম পড়ে ফুঁ দিলেন। কিছুক্ষণ পর বাচ্চাটার কান্না থেমে গেল। তখন দাদা বাচ্চাটাকে তার মায়ের কোলে দিয়ে বললেন, আপনি ওই রুমে গিয়ে ওকে বুকের দুধ খাওয়ান, আর কিছুক্ষণ পর ওকে আবার আমার কাছে নিয়ে আসেন। এতক্ষণে আমি আপনাদের বাড়িটা ঘুরে দেখি। দাদার কথায় মহিলাটা তার ছেলেটাকে নিয়ে ওই রুমে চলে গেলেন। আমি ও দাদা কথা মতো তাদের বাড়িটা ঘুরে দেখছি। হঠাৎ আমার চোখ গেল তাদের বাড়ির পাশে বড় একটা আম গাছের দিকে। গাছটার দিকে তাকাতে চমকে উঠলাম, কারণ গাছের ডালে বসে আছে ভয়ানক একটা অবয়ব, খুবই রাগ নিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে দাদাকে বললাম, দাদা গাছের দিকে তাকাও একবার। আমার কথা দাদা আম গাছের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে আমাকে বললেন, কাজ হয়েছে, তুই এখন জিনদের দেখতে পাস, যেটা অন্য কেউ দেখতে পায় না, তুই তো ভালো কবিরাজ হয়ে গেলি দেখি। দাদার কথা বললাম, দাদা ভয় লাগছে, দেখো জিনটা কেমন রেগে আমাদের দিকে তাকিয়ে আছে। ভয় পাবার দরকার নেই, এসব কিছু না, ভয় দেখানোর চেষ্টা করছে, এসব দেখে দুর্বল হলে চলবে না, বুঝলি? ঠিক তখনই রুম থেকে সেই বাচ্চাটার কান্না ভেসে আসলো। বাচ্চাটা আবারও কান্না করতে শুরু করেছে। বাচ্চাটার কান্না শুনে রুমে গেলাম। রুমে গিয়ে দাদা বললেন, বাচ্চাটাকে সামনে নিয়ে আসুন। দাদার কথায় বাচ্চার মা বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন।
দাদা বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন, ওকে বিছানায় শুয়ে দিন আর আমাকে এক গ্লাস পানি দিন। দাদার কথা মতো তাই করা হলো। দাদা পানিতে ফুঁ দিয়ে সেই পানিটা বাচ্চাটার দিকে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে 6 মাসের বাচ্চাটা এক লাফে বিছানায় উঠে দাঁড়ালো। এটা কিভাবে সম্ভব? এত ছোট বাচ্চা দাঁড়ালো কিভাবে? ভয়ে তখন বাচ্চার বাড়ির লোকজন চিৎকার করতে লাগলো। তখন দাদা সবাইকে শান্ত করে বললেন, ভয় পাবেন না। ঠিক তখনই সে 6 মাসের বাচ্চাটা কথা বলতে লাগলেন। বাচ্চাটার শরীরে নিশ্চয়ই জিন হাজির ছিল তখন। বাচ্চাটা বলতে লাগলো, এই বাচ্চাটা আমার, ওকে আমি নিয়ে যাব, কেউ আটকাতে পারবি না। ওই কবিরাজ, শোন, তুই আমার কিছুই করতে পারবি না, তাই বলি যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা। জিনটার কথা শুনে দাদা বললেন, আমার কি করতে পারবি সেটা দেখে নিব। এখন বল, এত ছোট বাচ্চার পেছনে কেন লাগলি তুই? কি বাচ্চাটাকে ছেড়ে চলে যাবি নাকি বোতলবন্দি করব? এই বলে দাদা বাচ্চাটার দিকে এগিয়ে যেতে লাগলেন। ঠিক তখনই বাচ্চাটা বিছানায় পড়ে গিয়ে কাঁদতে লাগলো। বাচ্চাটার শরীর থেকে হয়তো জিনটা চলে গেছে। তখন দাদা বললেন, ওকে কোলে নিন। বাচ্চার মা বাচ্চাটাকে কোলে নিলেন। বাচ্চাটা কিছুটা শান্ত হয়েছে এখন, কিন্তু বিপদ এখনো কাটেনি। যে কোনো সময় খারাপ জিনটা ক্ষতি করতে পারে বাচ্চাটার। দাদা বাচ্চার বাবাকে বললেন, আজ আর জিনটাকে হাজির করতে পারবো না, আপনার বাচ্চার অবস্থা ভালো না, আমি আজকে চলে যাই, আগামীকাল আসবো। লোকটা বললেন, কবিরাজ সাহেব, দয়া করে যাবেন না, আমার বাচ্চাটা যদি আবারও অসুস্থ হয় তখন কি হবে? তখন দাদা বললেন, চিন্তা করবেন না, আমি এই ঘরটা বন্ধ করে দিয়ে যাব, আপনার বাচ্চার শরীরটাও বন্ধ করে দিয়ে যাব, এতে আজকে রাতে কোনো সমস্যা হবে না। এই বলে দাদা বাচ্চাটার শরীরও ঘরটা বন্ধ করে দিল। এর কিছুক্ষণ পর আমি ও দাদা রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে। জ্যোৎস্না রাত, দুজনে গল্প করছি আর হাঁটছি। আমি দাদাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা দাদা, কি বুঝলে, বাচ্চাটার অবস্থা তো ভালো দেখছি না? তখন আমার পেছনে থেকে মোটা গলায় দাদা বললেন, অবস্থা ভালো না, বাচ্চাটা মারা যাবে, ওকে মেরে ফেলবো আর ওর রক্ত খাবো। কথাটা শুনে অবাক হয়ে বললাম, আরে কি বলো দাদা, পাগল হলো নাকি? কি সব বলছো? এই ভেবে পেছনে তাকালাম, এ কি, আপনি কে? দাদা কোথায়? দাদা, ও দাদা, কোথায় তুমি? আমার কথা শুনে আমার পেছনে থাকা ভয়ঙ্কর দেখতে একটা অবয়ব হাহা করে হেসে বলল, কোথায় তোর দাদা? আরে আরে কবিরাজের নাতি ভয় পেয়েছে নাকি? কতবার মানা করেছিলাম এই বাচ্চাটার বাড়ি থেকে চলে যা, কিন্তু দেখ, তোর দাদা কোনো কথাই শুনলো না, আমার পেছনেই লাগলো। এখন কি হবে? কোথায় যাবি তুই? এখন তোর রক্ত দিয়ে পিপাসা মেটাবো। এই বলে ভয়ঙ্কর অবয়বটা আমার দিকে এগোতে লাগলো। এরকম ভয়ঙ্কর দেখতে জিন আগে কখনো দেখিনি। জিনটার মুখটা দেখে মনে হয় পুড়ে গেছে, চোখগুলো সাদা সাদা, রাতের মধ্যে জলজল করছে, দেখে গা শিউরে উঠল। চিৎকার দিয়ে একটা দৌড় দিতে যাব, ঠিক তখনই সে জিনটা আমার পেছনে সজোরে আঘাত করলেন। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠে মাটিতে পড়ে গেলাম। তখন সে ভয়ঙ্কর জিনটা আমাকে বলতে লাগলেন, আরে আরে, কবিরাজের নাতি, পালাচ্ছিস কেন? কোথায় তোর কবিরাজ দাদা? ডাক, এখন এখন তোর কলিজাটা বের করে নেব। এই বলে সে আমার দিকে এগোতে লাগলো। ব্যথায় এদিকে আমি নড়াচড়া করতে পারছি না। হঠাৎ কোথা থেকে সাদা জুব্বা পরা একজন এসে সে খারাপ জিনটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। তারপর শুরু হলো তাদের মধ্যে মারামারি। আমি দেখছি সেই সাদা জুব্বা পরা অবয়বটা সেই খারাপ ভয়ঙ্কর জিনটাকে একের পর এক চাবুকের আঘাত করছে। আঘাত করার সাথে সাথে সে জিনটা চিৎকার দিয়ে উঠছে। এরকম ভাবে কিছুক্ষণ চলার পর সে খারাপ জিনটা বেশ ভালোভাবে আহত হয় ও চলে যায়। তখন সে সাদা জুব্বা পরা কেউ আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি কিছু বলার আগে উনি বললেন, আসসালামু আলাইকুম, ভয় পাবেন না, আমি আপনার জন্য এসেছি। আমি ভয়ে ভয়ে বললাম, কে আপনি? আমার জন্য আসছেন মানে? কে আপনি? তখন উনি বললেন, আমার নাম রহমান, আমি একজন জিন, ভয় পাবেন না। ঠিক তখনই দাদার ডাক কানে ভেসে আসলো। দাদা চিৎকার করে ডাকছে, নাহিদ, কই তুই? দাদার ডাক শুনে দাদার কাছে এক দৌড়ে গিয়ে পৌঁছালাম। গিয়ে বললাম, দাদা, কোথায় গিয়েছিলে তুমি হঠাৎ? জানো আমার সাথে কি ঘটেছে একটু আগে? আমি তো মরেই যেতাম উনি যদি না আসতো। আমার মুখ থেকে কথাগুলো শুনে দাদা বললেন, আরে আমি কোথায় যাব মানে? তুই হঠাৎ কোথায় চলে গেলি? আমি তো ওই লোকটার বাড়িতেই ছিলাম, বাচ্চাটাকে দেখছিলাম, হঠাৎ দেখলাম তুই নেই, তোকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। আর তুই কার কথা বললি? কে তোকে বাঁচিয়েছে? আমি জবাবে বললাম, ওই যে উনি। তখন দাদা বললেন, আরে কোথায়? এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই। তখন পেছন ফিরে খুঁজে দেখলাম, আরে আসলেই তো কেউ তো নেই। তাহলে সেই রহমান জিনটা গেল কই? একটু আগে তো এখানেই ছিল। তখন দাদা বলল, শোন, আমাকে রেখে আর কোথাও বেরোবি না। আজকে আমার রূপ ধরে সে খারাপ জিনটা তোকে এখানে নিয়ে আসছে, তাই বলি এখন থেকে সাবধানে থাকবি, নিজের শরীর সবসময় বন্ধ করে রাখবি। দাদার কথা শুনে বললাম, ঠিক আছে দাদা, কিন্তু বিশ্বাস করো, একটা ভালো জিন আমাকে খারাপ জিনটার হাত থেকে বাঁচিয়েছে, ওর নাম নাকি রহমান। আমার কথা শুনে দাদা বললেন, রহমান? হ্যাঁ দাদা, রহমান জিনটা নিজেই আমাকে তার নাম বলেছে। দাদা বললেন, শোন নিশাদ, এটা খারাপ জিনও হতে পারে, হয়তো তোকে বোকা বানানোর চেষ্টা করবে, তুই ওর কথায় কান দিবি না। আবার তোর কাছে আসলে বলবি আর কখনো যেন তোর কাছে না আসে, আর নিজের শরীর সবসময় বন্ধ করে রাখবি।
দাদার কথা শুনে বললাম, ঠিক আছে, এখন চলো, বাসায় চলো। এই বলে দুজনে বাসায় চলে গেলাম। সে রাতে সেই রহমান জিন আমার কাছে আবার আসেন। আমি রুমে ছিলাম। ওনাকে দেখে ভয়ে ভয়ে বললাম, আপনি আপনি আবার কেন আসছেন? চলে যান। আমার কথা শুনে রহমান জিন বলে উঠছিলেন, থামুন, ভয় পাবেন না, আমি সত্যি আপনার কোনো ক্ষতি করব না, আমি আপনার ভালোর জন্য আপনার কাছে আসি। ওনার কথার জবাবে আমি বললাম, না, আমার কাছে আসবেন না, বললাম তো, দাদা মানা করেছে। রহমান জিন আমাকে বললেন, আপনি শান্ত হন, আপনাকে একটা কথা বলি, আপনারা যে লোকটার বাড়ি থেকে আজকে আসলেন না, ওনার বাড়িতে কিন্তু বড় ধরনের সমস্যা আছে। ওনার কথা শুনে আমি বললাম, কোন লোকের কথা বলেন আপনি? আরে, আজকে যে বাড়িটাতে গিয়েছিলেন না, 6 মাসের বাচ্চাটা যে অসুস্থ, ওদের কথা বলছি। ও, কি সমস্যা আপনি জানেন নাকি? জানি। সত্যি জানেন? আচ্ছা বলেন তো তাহলে সমস্যা কি? এতটুকু বাচ্চার সাথে কেন এরকম ঘটনা ঘটছে? সমস্যাটা শুরু হয়েছে ওই বাচ্চার বাবা ও মায়ের জন্য। মানে কি বলেন, খুলে বলেন। তাহলে শোনেন, ওই লোকটার পরপর 3টা মেয়ে সন্তান জন্ম নেয়। এতে লোকটা ও তার বউয়ের খুবই মন খারাপ হয়। তারা একটা ছেলের সন্তান চেয়েছিল, তাই তারা দুজনে মিলে একটা ছেলের আশায় একজন তান্ত্রিকের কাছে যায় এবং শয়তানের পূজা করে যেন তাদের ছেলে বাচ্চা হয়। তখন সে তান্ত্রিক বলে, ঠিক আছে, তোদের ছেলে হবে। ছেলে হবার 1 মাসের মধ্যে 2টা খাসি বলি দিতে হবে। তান্ত্রিকের কথা শুনে আগে পিছে কিছু না ভেবে সে লোকটা তার স্ত্রী রাজি হয়ে যান। এর ঠিক 1 বছর পর ঠিকই ওনার ছেলে সন্তান জন্ম নেয়। জন্ম নেবার পর তারা সেই তান্ত্রিকের কথা ভুলে যায়। তারা যে ছাগল বলি দিতে চেয়েছিলেন সেটা আর দেয় না। তাই শয়তানের পূজারী জিন প্রতিশোধ নিতে এখন বাচ্চাটার পিছনে লেগেছে। এখন তারা এই বাচ্চাটাকেই চায়। এবার বুঝলেন তো আপনি সমস্যা কি? রহমান জিনের মুখে কথাগুলো শুনে বললাম, নাউজুবিল্লাহ, এটা কি করেছে এরা? এরা তো অনেক বড় পাপ করেছে। মহান আল্লাহ তাআলার কাছে বাচ্চা না চেয়ে শয়তানের কাছে চেয়েছে। এদের তো শাস্তি হওয়া উচিত। আমি সকাল হতেই দাদাকে বলবো ওনার বাসায় যেন আর না যান। ওদের মতো মানুষের এরকমই শাস্তি হওয়া উচিত। আমার কথা শুনে রহমান জিন বললেন, না, আপনারা কালকে ওনাদের বাড়িতে যাবেন। মানুষ ভুল করে বুঝতে পারে, ওনাদের ভালো হবার একটা সুযোগ করে দেওয়া দরকার। হাতে বেশি সময় নেই, যা করার কালকে গিয়ে করবেন। এই বলে তিনি আমাকে সালাম দিয়ে চলে গেলেন। উনি চলে যাবার পর ভাবতে লাগলাম, মানুষ এরকম কাজও করতে পারে। তখন আরেকটা চিন্তাও মাথায় আসলো, আচ্ছা, এই রহমান জিন ইনি কে? হঠাৎ আমার সাথে দেখা করতে আসে কেনই বা? কারণ ছাড়া আমার উপকার করে? যাই হোক, রাত অনেক হওয়ায় তখন ঘুমিয়ে পড়ি। সকাল হতেই দাদাকে রাতে রহমান জিনের মুখে বলা সব কথাগুলো খুলে বলি। দাদা কথাগুলো শুনে বেশ অবাক হন। দাদা বলেন, তোমাকে না বলেছি রহমান তোমার কাছে আসলে তুমি মানা করবা, ওর কোনো কথাই শুনবা না? দাদার কথা শুনে জবাবে বললাম, দাদা, আমার মনে হয় কি রহমান জিন আসলেই ভালোই যদি না হবেন তাহলে আমাকে বিপদ থেকে বাঁচালো কেন? কেনই বা সেই লোকটার বাড়ির সব ঘটনা খুলে বলল? থাম এবার, যখন বিপদে পড়বি তখন বুঝবি। আর শোন, আজকে বিকেলে যাব সেই বাড়িতে। বাচ্চাটার অবস্থা ভালো না, যে কোনো সময় সেই খারাপ জিনটা বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারে। যাই হোক, দাদার কথা মতো সেদিন বিকেলে চলে গেলাম সেই বাড়িতে। সেদিন আমি ও দাদা সেই বাড়িতে চলে গেলাম। বাচ্চাটা তখনও কাঁদছে। আমাদের দেখে বাচ্চার বাবা বলে উঠলেন, কবিরাজ সাহেব আসছেন, দেখুন আমার ছেলেটার অবস্থা আজকে আরো খারাপ। লোকটার কথা শুনে দাদা রেগে ওনাকে বললেন, অবস্থা তো খারাপ হবেই, সব আপনাদের জন্যই হয়েছে। আপনারা খারাপ জিনটাকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসছেন। দাদার কথা শুনে বাচ্চাটার বাবা বলে উঠলেন, কি বলেন কবিরাজ সাহেব, আমরা কিভাবে জিনকে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসবো? আমরা তো কিছু করিনি। তখন দাদা বললেন, অনেক হয়েছে, দয়া করে এবার চুপ করেন। আপনাদের পরপর 3টা মেয়ে হয়েছে বলে ছেলের সন্তানের জন্য শয়তানের পুজো কেমনে করতে পারলেন আপনারা, বলেন তো? আপনাদের ভুলের জন্য খারাপ জিনটা আপনাদের বাচ্চার পেছনে লেগেছে। এখন কি হবে? তখন লোকটা ও ওনার স্ত্রী মাথা নিচু করে বলে উঠলেন, আমরা ভুল করে ফেলেছি, মাফ করুন, দয়া করে আমার ছেলেকে বাঁচান। ওদের কথার জবাবে দাদা বললেন, আমার কাছে মাফ না চেয়ে আল্লাহর কাছে মাফ চান, আর তওবা করুন, এসব কাজ আর ভুলেও করবেন না। ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারি। আপনারা আমাকে 1 গ্লাস পানি দেন আর একটা ফুল এনে দেন। দাদার কথায় লোকটা একটা ফুল ও 1 গ্লাস পানি এনে দিলেন। এসব দেখে দাদাকে জিজ্ঞেস করলাম, কি করবে এখন? দাদা বললেন, জিনটাকে তোর ওপর হাজির করব। হাজির করে কথা বলে দেখি, যদি বেশি বাড়াবাড়ি করে, যদি বাচ্চাটার কাছ থেকে না যায়, তাহলে ওকে বোতলে বন্দি করব। দাদার কথা শুনে আর কথা না বাড়িয়ে বসে পড়লাম। দাদা আমার চারদিকে গোল বৃত্ত এঁকে দোয়া কালাম পড়তে লাগলেন। এর কিছুক্ষণ পর আমার কিছু মনে নেই, হয়তো জিনটা আমার শরীরে ভর করেছে। জিনটা আমার শরীরে ভর করার পর দাদা অনেকভাবে বোঝাতে থাকে জিনটাকে, কিন্তু জিনটা খুবই খারাপ ছিল। সে কোনোভাবে যাবে না, বাচ্চাটাকে নিয়েই যাবে। কিন্তু দাদা যেভাবেই হোক জিনটাকে ছাড়াবে। তাই দাদা জিনটাকে হুমকি দেন। দাদা জিনটাকে বলেন, তুই যদি এই বাচ্চাটাকে ছেড়ে না যাস তাহলে তোকে মেরে ফেলবো, নইলে বোতলে ভরবো। দাদার কথা শুনে জিনটা হাসতে হাসতে বলে, চিনিস আমাকে? জানিস আমি কোন বংশের? আমার কিছু হলে আমার ভাই তোকে ছাড়বে না, তোর বংশ নির্বংশ করবে। এসব বলে দাদাকে গালাগালি করতে থাকে। রাগে দাদা তখন সেই জিনটাকে বন্দি করেন আর বলেন, দেখি তোর কোন ভাই আমার কি করে, এখন বোতলে বন্দি থাক।
জিনটাকে বন্দি করার পর দাদা সেই লোকটা আর তার স্ত্রীকে বলে, আল্লাহ রহমতে আপনাদের ছেলে সুস্থ হবে, আর ভুলেও কখনো এসব কাজ করবেন না, নামাজ পড়ুন, আল্লাহর কাছে মাফ চান। যাই হোক, সেখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা করলাম বাড়ির দিকে। ততক্ষণে সন্ধ্যা পার হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে। দাদা আর আমি হাঁটছি গ্রামের রাস্তায় লোকজন তেমন একটা নেই বললেই চলে। আশেপাশে গাছগুলো হঠাৎ নড়েচড়ে উঠছে, মনে হচ্ছে গাছের ডালে কেউ বসে ঝাঁকি দিচ্ছে। এসব দেখে দাদাকে বললাম, দাদা কিছু বুঝতে পারছো? তাড়াতাড়ি হাঁট, পেছনে ফিরে তাকাবি না। দাদার কথায় ওনাকে বললাম, দাদা নিশ্চয়ই কোনো খারাপ জিন আমাদের পিছু নিয়েছে, হতে পারে, তোর শরীরটা বন্ধ করে নে। ঠিক তখনই সামনে থেকে একটা আওয়াজ আসলো, শরীর বন্ধ করলে কি হবে, আজকে তো বাঁচবি না। কথাটা শুনে থমকে গেলাম। সামনে 3-4টা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এসব দেখে 2-1 পা পেছনে পিছালাম। ঠিক তখনই খেয়াল করলাম পেছনে কয়েকটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। কি করব তখন কিছুই বুঝতে পারছিলাম না। মুহূর্তে আমাদের চারদিকে ঘিরে ধরল হাজার হাজার কালো অবয়ব। যতদূর চোখ যায় আমরা শুধু কালো অবয়বগুলোকে দেখছি। অবয়বগুলোর মুখ দেখা যাচ্ছে না, সবগুলো ঘোমটা দেওয়া। ভয়ে তখন গলা শুকিয়ে যাচ্ছিল আমার। আমি দাদার হাত শক্ত করে ধরলাম। ঠিক তখনই ঝড়ের বেগে সেখানে উড়ে আসলো বিশাল এক ঈগল পাখি। এত বড় পাখি কখনো হতে পারে না। পাখির ডানার ঝাপটায় মনে হচ্ছে আশেপাশে ঝড় শুরু হয়েছে। পাখিটা আমাদের সামনে এসে পড়লেন। পাখির পিঠে একজন বসে আছে। এসব দেখে এই প্রথম দাদা কবিরাজ হয়ে ভয় পেয়েছিলেন। আমি তো ভয় কাঁপছি। তখন ঈগলের পিঠ থেকে সেই অবয়বটা মাটিতে নামলেন। উনি নামার সাথে সাথে আশেপাশে যত কালো অবয়ব ছিল সবগুলো মাথা নিচু করে সম্মান করছে। বোঝা যাচ্ছে ইনি হয়তো এই জিনগুলোর প্রধান। সেই অবয়বটা দাদার উদ্দেশ্য করে বললেন, কিরে কবিরাজের বাচ্চা, বেশি বার বেড়ে গেছিস তাই না? তোর সাহস তো কম না, আমার ভাইকে বোতলবন্দি করিস। তখন দাদা বললেন, কে কে আপনার ভাই? তখন সেই অবয়বটা বললেন, ধনাই, আজকে যাকে বোতলে বন্দি করেছিস সে আমার ভাই, তোর সাহস দেখে বাঁচি না। দাদা বলল, সে তো অপরাধ করেছে তাই শাস্তি দিয়েছি, সে কেন বাচ্চাটার ক্ষতি করতে চায়? তখন সেই অবয়বটা দাদার দিকে গরম হয়ে তাকিয়ে বলে উঠলেন, আমার ভাই যার ইচ্ছে ক্ষতি করবে, তাতে তোর কি? এসব বলে সজোরে দাদাকে সামনে থেকে একটা আঘাত করলেন। দাদা ছিটকে পড়লেন মাটিতে। আমি দৌড়ে গেলাম দাদার কাছে। দাদার মুখ দিয়ে রক্ত আসছে। তখন অবয়বটা বললেন, দেখ, ভালো করে দেখ, তোর চারদিকে কত জিন। এইসব জিনের গুরু আমি প্রধান। আজকে তো তুই মরবি, সাথে তোর নাতিটাও। ঠিক তখনই মনে হলো আকাশ থেকে আগুন পড়লো, চারিদিকে আলোকিত হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। আমি খেয়াল করে দেখলাম রহমান জিন চলে আসছে সেখানে। ওনাকে দেখে মনে মনে একটু সাহস পেলাম। এদিকে খারাপ জিনটা রহমান জিনের দিকে তাকিয়ে রেগে বললেন, হারামি মানুষের গোলাম, চলে যায় এখনই, নইলে এদের আগে তোকে মেরে ফেলবো। তখন রহমান জিন এক দৃষ্টিতে সেই খারাপ জিনটার দিকে তাকিয়ে বললেন, তাই নাকি? আমাকে মারবি, দেখি তোর কত দম, কত সৈন্য আছে তোর। তখন খারাপ জিনটা হাসতে হাসতে বলল, আমার সৈন্য, আমার 12,000 সৈন্য আছে। এখানে দেখছিস না তোর চারদিকে ঘিরে আছে? আমি যদি একটা ইশারা করি তাহলে এরা তোকে মাটিতে মিশিয়ে দেবে। তখন রহমান জিন মুচকে একটা হাসি দিয়ে তার ডান হাতটা উপরে তুলে ইশারা করলো। ঠিক তখনই মুহূর্তের মধ্যে চারিদিক থেকে আলোকিত হয়ে সাদা সাদা জুব্বা পরা অবয়বগুলো নিচে নেমে আসতে লাগলো। আর সে খারাপ জিনটার সৈন্যদের চাবুক দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো। চারিদিকে জিনদের মারামারি দেখে আমি ও দাদা ভয়ে জমে গেছি। আমরা কি করব? কি হচ্ছে এসব? আমার চারদিকে যুদ্ধ চলছে, তাও জিনদের মাঝে। কিছুক্ষণের মধ্যে সাদা জুব্বা পরা ভালো জিনগুলো খারাপ জিনগুলোকে মেরে ফেলল। এটা দেখে খারাপ জিনের প্রধান জিনটা দাদার দিকে তাকিয়ে বলল, আমার সব সৈন্যরা শেষ, এসব তোর কারণে হয়েছে। এই বলে খারাপ জিনটা দাদাকে উপরে তুলে সজোরে একটা আছাড় দেন। দাদা মাটিতে পড়ে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আমি দাদাকে ধরে চিৎকার করতে থাকি। ঠিক তখনই রহমান জিন সেই খারাপ জিনটাকে আঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে খারাপ জিনটাকে শেকল দিয়ে বেঁধে ফেলে রহমান জিন। আমি চিৎকার করে কান্না করছি, ভেবেছিলাম দাদা হয়তো মারা গেছে। আমাকে শান্ত করে রহমান জিন বলেন, আপনি শান্ত হন, আপনার দাদা সুস্থ হবে। এখন আপনি বলেন, একে কি করব? মেরে ফেলবো নাকি আগুনে পুড়িয়ে মারবো? ওনার কথা শুনে আমি বললাম, আপনার যা ইচ্ছা তাই করুন, দয়া করে আমাদের বাড়িতে রেখে আসার ব্যবস্থা করুন, দাদা খুব অসুস্থ। রহমান জিন তখন আস্তে আস্তে দাদার কাছে এগিয়ে এসে দাদার কপালে তার দুটো আঙুল দিয়ে স্পর্শ করলেন আর বললেন, একটু পর আপনার দাদার জ্ঞান ফিরবে, আর কোনো ভয় নেই, জ্ঞান ফিরলে বাড়িতে চলে যাবেন। আপনার কি আর কোনো সাহায্য লাগবে? জবাবে আমি বললাম, না লাগবে না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাকে সাহায্য করতে আসেন কেন? আমি কে বা এমন? তখন রহমান জিন মুচকে একটা হাসি দিয়ে বলল, জনাব, আপনি নিজেও জানেন না আপনি কতটা শক্তিশালী। আপনি নিজের জানেন না যে আপনার কাছে কতটা পাওয়ার আছে। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে। এই বলে রহমান জিন ও তার সৈন্যরা আমার দিকে ঘুরে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আমি বুঝতে পারছি না আমাকে এরা এত সম্মান কেন করছে। যাই হোক, জিনগুলো চলে যাওয়ার পর ঠিকই দাদার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই আমি দাদাকে ধরে বাড়িতে চলে যাই। এই ঘটনার 2 দিন পর দাদা বেশ সুস্থ হন। দাদা সুস্থ হওয়ার পর দাদাকে বললাম,
দাদা শোনো, আমার মনে হয় কি তোমার কবিরাজি বাদ দেওয়া দরকার। তুমি তো বুড়ো হয়েছে, তাই না? এখন এসব বাদ দাও। দাদা বলল, কেন রে, হঠাৎ এ কথা বলছিস কেন? বলছি কি আর সাথে, এতে তো তোমারই ক্ষতি হয়, তাই না? তুমি লোকেদের ভালোর জন্য দুষ্ট জিনদের তাড়িয়ে দাও, কাউকে বা বোতলবন্দি করো, কিন্তু সেই দুষ্ট জিনগুলোর পরিবারের কেউ আবার প্রতিশোধ নেবার জন্য তোমার ওপর আক্রমণ করে। একবার ভাবো, সেদিন যদি রহমান জিন না আসতো, তাহলে সেই খারাপ জিনটা তোমার সাথে আমাকেও মেরে ফেলতো। আমার মুখে কথাগুলো শুনে দাদা মাথা নিচু করে বললেন, জানিস, দুষ্ট বা খারাপ যে জিনই হোক না কেন, সে যতটা শক্তিশালী হোক না কেন, সে শুধু আমারই ক্ষতি করতে পারবে, কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারবে না। মানে? কেন দাদা আমার ক্ষতি করতে পারবে না কেন? কারণ তোর পেছনে শক্তিশালী একজনের হাত আছে। সে থাকতে কোনো খারাপ জিন তো কিছুই করতে পারবে না তোর। দাদার কথাগুলো শুনে অবাক হয়ে দাদাকে বললাম, দাদা আমাকে বলো, আমার সাথে কে আছে? আমি কিভাবে শক্তিশালী হলাম? তোমার মতো সেই রহমান জিনও বলেছিল আমি নাকি অনেক শক্তিশালী। বলো আমাকে, তুমি নিশ্চয় জানো, বলো। তখন দাদা বলল, না জানি না, তোর এসব জানার দরকার নেই, সময় হলে ঠিকই জানতে পারবি। দাদার কথা শুনে বললাম, কখন সময় হবে? তুমি জানো কিন্তু বলছো না, তাই না? আমার মাঝে কি শক্তি আছে? ঠিক আছে, আমি একাই জেনে নেব। এই বলে রুমে চলে গেলাম। মনটা খারাপ, আমার সাথে কি হচ্ছে এসব। দাদা নিশ্চয় জানে আমার বিষয়ে, অজানা কিছু, কিন্তু সব এড়িয়ে যায়, বলতে চায় না। কি আর করার, মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। জানি না রাত কয়টা বাজে, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে আমি দেখলাম আমি খুব সুন্দর একটা জায়গায় শুয়ে আছি। চারিদিক থেকে সুগন্ধ ভেসে আসছে, মিষ্টি মিষ্টি বাতাস। এত সুন্দর জায়গা কখনো দেখিনি। হঠাৎ একজন সাদা জুব্বা পরা কেউ আমার কাছে এসে বলল, বাদশাহ হুজুর, রানী রোয়ানা আপনাকে ডাকছে, চলুন ওনার সাথে দেখা করবেন। ওনার কথা শুনে মনের অজান্তে চলতে লাগলাম ওনার সাথে। উনি সুন্দর একটা বাগানের মাঝ দিয়ে আমাকে একটা রাজপ্রাসাদে নিয়ে ঢুকলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কার রাজপ্রাসাদ? তখন তিনি আমাকে বললেন, এটা আপনার রাজপ্রাসাদ বাদশাহ হুজুর। ওনার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমার মানে কি বলেন এসব আবল তাবল? তখন উনি বললেন, সত্যি বলছি, আসুন আমার সাথে। এই কথা বলে উনি আমাকে সে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গেলেন। ওখানে গিয়ে দেখলাম আমার জন্য অনেকে অপেক্ষা করছে। সবাই দেখতে সুন্দর, মানুষেরা তো এত সুন্দর না। ভাবছিলাম আমি কোনো স্বপ্ন দেখছি না তো, এসব কি হচ্ছে। ঠিক তখনই ঘোমটা দেয়া সুন্দর পোশাক পরা একজন মহিলা ভেতর থেকে বেরিয়ে এলেন। ওনাকে দেখে সবাই মাথা নিচু করে সম্মান জানালেন। আমার পাশে থাকা একজনকে জিজ্ঞেস করলাম, কে উনি? তখন তিনি বললেন, উনি আমাদের রানী। রানী কথাটা শুনে আমিও মাথা নিচু করতে যাব, ঠিক তখনই রানী রোয়ানা আমাকে বললেন, থাক বাবা, তোমার মাথা নিচু করতে হবে না। এই বলে উনি আমার সামনে আসলেন, এসে তার মাথা থেকে ঘোমটা সরালেন। ঘোমটা সরাতে দেখলাম খুব সুন্দর একজন মহিলা খুব মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কেমন আছো বাবা? তোমার দাদা দাদি ওরা কেমন আছে? ওনার কথা শুনে কিছু না বলে ওনার দিকে তাকিয়ে রইলাম। কেন জানি না ওনাকে দেখতে ভালো লাগছিল, কেন জানি না ওনার জন্য খুব মায়া লাগছিল। তখন রানী আমাকে বললেন, কি চিন্তা করছো? জানো তুমি এখন কোথায় আছো? আমি বললাম, জানি না। কোথায় আমি? আপনারা কারা? তখন উনি আমাকে বললেন, ভয় পেও না, এখানে কেউ তোমার কোনো কিচ্ছু করবে না। তুমি জিনদের রাজ্যে আছো এখন। তোমার আশেপাশে যাদের দেখছো সবাই জিন, আর আমি জিন ও পরীদের রানী রোয়ানা। ওনার কথা শুনে মনে হলো আকাশ থেকে বললাম, এটা কি আসলে বাস্তব নাকি স্বপ্ন? ভয় ভয় ওনাকে বললাম, আমার কাছে কি চান? আমি তো মানুষ, আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? তখন উনি আমাকে বললেন, এটা তোমারই রাজপ্রাসাদ, তুমি হবে এই সব জিনদের বাদশা। ওনার কথা শুনে বলে উঠলাম, কি? আমি জিনের বাদশা হব? মানে কি? আমি কেন বাদশা হব? তখন রানী রোয়ানা আমাকে বললেন, সময় হলে বুঝবে, এখন বলো তুমি কি চাও, কেমন লাগছে রাজপ্রাসাদ? জবাবে আমি বললাম, জিনদের রাজ্য অনেক সুন্দর, কিন্তু আমি বাড়িতে যেতে চাই। আমার দাদা দাদি চিন্তা করছে নিশ্চয়ই, আর আমি ছাড়া ওদের কেউ নেই। আর হ্যাঁ, আপনি কে, সত্যি করে বলেন তো? তখন উনি আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বললেন, তোমার দাদাকে জিজ্ঞেস করো, উনি বলবেন। এখন যাও, পরে তোমাকে আবার আসতে হবে। এই কথাটা বলার সাথে সাথে আমার আর কিছু মনে নেই। জানি না হঠাৎ কি হলো আমার। আমি চোখ মেলে দেখি ঠিক আমার বিছানায় শুয়ে আছি। দিন হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে উঠে এক দৌড়ে দাদার কাছে চলে গেলাম। আমাকে দেখে দাদা বললেন, কিরে, কি হয়েছে, তোর ভয় পেয়েছিস নাকি? তখন আমি বললাম, শুধু ভয় না, অনেক কিছু ঘটে গেছে, তুমি শুনলে অবাক হবে। তখন দাদা বললেন, কি হয়েছে বলতো একটু শুনি। দাদার কথা শুনে সব ঘটনা দাদাকে বলতে যাব, ঠিক তখনই দেখলাম দাদি আমার দিকে তাকিয়ে কান্না করছে। দাদির কান্না করা দেখে দাদাকে বললাম, দাদা, দাদি কান্না করছে কেন, কি হয়েছে? তখন দাদা আমাকে অবাক করে দিয়ে বলল, তোকে 1 মাস ধরে দেখেনি তো, তাই ভেবেছে তুই আর ফিরবি না। দাদার মুখে কথাটা শুনে চমকে উঠে বললাম, মানে 1 মাস থেকে বাড়িতে নেই মানে কি? আমি তো কাল রাতে ঘুমালাম। তখন দাদা বললেন, নিশাদ, তোর কাছে আমি আর কিছুই লুকাবো না। আমি জানি তুই কোথায় ছিলি, তুই জিনদের রাজ্যে গিয়েছিলি, তাই না? তুই জানিস তুই গত 1 মাস ধরে বাড়িতে নেই, অথচ তোর মনে হয়েছিল কয়েক ঘন্টার জন্য তুই জিনদের রাজ্যে ছিলি। দাদার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। অবাক হয়ে বললাম, তুমি জানো তাহলে আমি জিনদের রাজ্য থেকে ফিরছি? তখন দাদা বললেন, জানি, আমি সব জানি। আর তোকে আজ একটা কথা বলি,
তুই তো তোর জন্মের পর তোর মাকে দেখিসনি। তুই জানিস তোর মা মারা গেছে। আসলে সত্যি বলতে তোর মা মারা যায়নি। জিনদের রাজ্যে যে সুন্দরী রানী রোয়ানাকে দেখছিস, উনি তোর মা। তোর মা একজন পরী, শুধু পরী না, সব জিন পরীদের রানী। হায় আল্লাহ, এগুলো আমি কি শুনছি? আমার মা একজন পরী? জবাবে দাদা বললেন, হ্যাঁ, এটাই সত্যি। তুই আজ 1 মাস পর বাড়িতে এলি, তবুও তোকে দেখে অবাক হয়নি, কারণ আমি জানি তোকে তোর মায়ের লোকেরা তোকে জিনদের রাজ্যে নিয়ে গেছে। তোমার দাদি কেন কান্না করছে জানো? কারণ তোমার দাদি ভেবেছে তোমার মা তোমাকে আর আসতে দিবে না আমাদের মাঝে। আমার হাতে এটা কি দেখো তো। আরে, এটা তো আমার তাবিজ। আমার হাতে বাধা ছিল, কিন্তু কখন যে পড়ে গিয়েছিল বুঝতেই পারিনি। এটা তোর তাবিজ। এই তাবিজটা আমি সবসময় তোকে কেন পড়ে থাকতে বলতাম জানিস তো? যেন তোর মা বাবা আর তার কোনো পাঠানো জিন কখনো তোকে তাদের রাজ্যে নিয়ে যেতে না পারে। কিন্তু তাবিজটা তোর হাত থেকে খুলে পড়ার পর ওরা সুযোগটা পেয়েছে, তাই তোকে ঘুমের মধ্যে ওদের রাজ্যে নিয়ে গিয়েছিল। দাদার কথাগুলো শুনে বললাম, কিন্তু দাদা, উনি যদি সত্যি আমার মা হন, তাহলে মায়ের কাছে আমাকে যেতে দাও না কেন? মা তো আমার কোনো ক্ষতি করবে না, তাই না? তখন দাদা বললেন, এই কথা বলিস না। তুই ছাড়া আমাদের আর কেউ নেই। আমি চাই না তোর মা তোকে তার কাছে নিয়ে যাক। তখন আমি দাদাকে বললাম, আমি তা বুঝতে পেরেছি। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো তো, খুব জানতে ইচ্ছে করছে। আমার বাবা মানুষ, মা জিন জাতি, মানে পরী। আচ্ছা, বাবার সাথে মায়ের পরিচয় হলো কি করে? বিয়েটাই বা কি করে হলো? তখন দাদা বলতে শুরু করলেন, আমি যখন নতুন নতুন কবিরাজি শিখি, তখন আমার সাথে একজন জিনের পরিচয় হয়। সে জিনটা কে ছিল জানিস? তোর নানা ইব্রাহিম। তোর নানা কিন্তু যেমন তেমন জিন না, জিনেদের বাদশাহ। তোর নানার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়। এভাবে কেটে যায় কয়েকটা বছর। এদিকে তোর বাবা বড় হয়, আর ইব্রাহিম জিনের মেয়েও। কিভাবে জানি তাদের মাঝে পরিচয় হয়। ও একে অপরকে ভালোবেসে ফেলে। এই ভালোবাসার কথাটা যখন আমি ও তোর নানা জানতে পারলাম, তখন রাগ করিনি। বুঝিয়েছি অনেকবার। বুঝিয়েছি মানুষের সাথে জিন জাতির ভালোবাসা বা বিয়ে হতে পারে না, এটা নিয়মের বাইরে। কিন্তু তারা আমাদের কথাগুলো শুনল না, বিয়ে করে ফেলল। বিয়ের 2-3 বছর পর তোর জন্ম হলো। তুই যখন ছোট, তখন তোর বাবা মারা যায় অসুস্থতায়। তারপর তোর মা তোকে তার সাথে নিয়ে যাবার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি যেতে দিইনি। তোর মা এখন পরীদের রানী। তোর নানা মারা গেছে, তাই তোর মা চান তুই হবি জিনদের বাদশা। অবাক হয়ে দাদার মুখ থেকে পুরো ঘটনাটা শুনলাম। মনের অজান্তে মনটা খারাপ হয়ে গেল। জন্মের পর থেকে জানতাম আমার মা বাবা মারা গেছে। এখন যদিও মায়ের দেখা পেলাম, তবুও তার কাছে যেতে পারি না, কারণ আমি ছাড়া দাদা দাদির কেউ নেই। যাই হোক, দাদিকে শান্ত করে বললাম, কেঁদো না, আমি তো ফিরে এসেছি, তাই না? তোমরা কখনো এটা ভেবো না যে আমি তোমাদেরকে কখনো ছেড়ে চলে যাব। এই বলে রুমে চলে গেলাম। সেদিন রাতে আমার রুমে রহমান জিন আসে। উনি এসে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আমাকে আপনার মা পাঠিয়েছেন। উনি বলেছে আপনাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে। রহমান জিনের কথা শুনে বললাম, কেন? মা আমাকে ডেকেছে কেন? আপনি কি কিছু জানেন? তখন রহমান বললেন, না বাদশাহ, আমি এই বিষয়ে কিছু জানি না। আমি তো রানীর আদেশ মতো আসছি। চিন্তা করবেন না, সকাল হবার আগেই আপনাকে রেখে যাওয়া হবে। ওনার কথা শুনে বললাম, না, আমি আপনাদের রাজ্যে যাব না। মাকে গিয়ে বলবেন আমি ওখানে যাব না। আমি দাদা দাদির সাথে থাকবো যতদিন বেঁচে থাকবো। তখন রহমান জিন বলল, কিন্তু কোনো কিন্তু নয়, আপনি গিয়ে বলেন আমি আসতে রাজি হইনি। আমার কথা শুনে রহমান জিন চলে গেলেন। এর বেশ কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেলাম। ভেবেছিলাম ঘুমানোর পর কি হবে না হবে সব স্বাভাবিক হবে, কিন্তু না, আমাকে ঘুমের মাঝে জিনদের রাজ্যে নিয়ে যাওয়া হয়। আমার ঘুম যখন ভেঙে যায়, তখন আমি নিজেকে দেখি প্রাসাদে। আমি নিজেকে প্রাসাদে দেখে বুঝতে পারি মায়ের আদেশে আমাকে নিয়ে আসা হয়েছে। এদিকে আমি ঘুম থেকে উঠতেই একজন জিন এসে বলল, আপনি উঠেছেন? চলুন চলুন, রানীমা আপনারই অপেক্ষা করছেন। ওনার কথায় ওনার সাথে অন্য রুমে গিয়ে দেখলাম রানীমা মানে আমার মা বসে আছে। আমাকে দেখে মা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না ভরা চোখে বলল, বাবা আসছো? বলছিলাম না আমার কাছে আবার আসতে হবে? মায়ের কথা শুনে আমিও কান্না ভরা চোখে বললাম, মা, এটা কিন্তু ঠিক হলো না। আমি না করার পরও আমাকে কেন নিয়ে আসা হলো? মা বললেন, বাবা এমনটা বলছো কেন? এটা তোমার রাজ্য। তোমার নানা ছিল জিন্নেদের বাদশা। বংশের নিয়ম অনুযায়ী তোমার নানা মারা যাওয়ার পর আমি এই জিন পরীদের রানী হই। এখন আমার পর তুমি হবা তোমার নানার মতো জিনের বাদশা। মায়ের মুখে কথাটা শুনে চমকে উঠে বললাম, না না মা, কি বলো এসব? আমি কোনো বাচ্চা হতে পারবো না। মা, তুমি কেন বুঝো না? আমি শিশুকাল থেকে দাদা দাদির কাছে মানুষ হয়েছি। আমার মা বাবা দাদা দাদিকে মনে করছি, এখনো করি। আমাকে ছাড়া দাদা ও দাদি থাকতে পারে না, আমিও ওদের ছেড়ে থাকতে পারি না। তুমি দয়া করে আমাকে বাড়িতে রেখে আসো। মা বলল, কি আছে ওই বাড়িতে যা এই জিন রাজ্যে নেই? আমার দাদা দাদির ভালোবাসা নেই, মায়া মমতা নেই। মা, আমি ওদের ছেড়ে থাকতে পারবো না, তুমি আমাকে রেখে আসো। বাবা, বোঝার চেষ্টা করো। মা প্লিজ, আমাকে জোর করো না। আচ্ছা ঠিক আছে। এ বলে মা একটা জিনকে আদেশ করায় সে জিনটা আমাকে বাড়িতে রেখে আসলেন।
এদিকে আমি বাড়িতে ফেরার পর দাদা দাদি অনেক খুশি হলেন। আমিও দাদা দাদিকে সব খুলে বললাম। এভাবে চলতে থাকে দিন। মাঝে মধ্যে মা এসে আমার সাথে দেখা করত, কথা বলতো, কিন্তু আমার অনুমতি ছাড়া কখনো জোর করে নিয়ে যেত না জিনদের রাজ্যে। এভাবে কেটে যায় আরো কয়েকটা বছর। আমার দাদা দাদি তখন আরো বৃদ্ধ হয়ে যায়। একদিন দাদা ও দাদি আমাকে কাছে ডেকে বললেন, শোন, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, শরীরটাও তেমন ভালো না, না জানি কবে কখন আল্লাহর ডাকে চলে যায়। আমরা মারা গেলে তুই তোর মায়ের কাছে চলে যাবি। দাদা দাদির মুখে কথাটা শুনে আমি বললাম, আরে না না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, তোমাদের সাথেই থাকবো। আমার কথায় দাদি বললেন, আরে পাগল, আমরা মারা গেলে কি আমাদের সাথে তুই কবরে যাবি? আমরা বেঁচে থাকতে না গেলেও আমরা মারা যাবার পর যাবি। দাদা দাদির মুখে এরকম কথা শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো। আমি দাদা দাদিকে বললাম, চুপ করো তো, সেটা তখন দেখা যাবে, এসব বাদ দাও। দাদা দাদির কথায় সেদিন পাত্তা না দিল। পরিস্থিতি আর বাস্তবতা ঠিকই আমাকে তার আসল রূপ দেখিয়ে দিলেন তার কয়েক বছর পর দাদা ও দাদি কয়েক মাসের ব্যবধানে দুজনেই মারা গেলেন। ওরা মারা যাওয়ায় আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমাকে ভেঙে পড়তে দেখে মা আমাকে আবারও জিনের রাজ্যে নিয়ে গেলেন। মা ছাড়া আমার তেমন কেউ ছিল না তখন। দাদা দাদি মারা যাবার আগে বলেছিল আমি যেন মায়ের কাছে চলে যাই। সেই সুবাদে জিন রাজ্যে চলতে থাকে আমার দিন। জিন রাজ্যে কয়েক বছর থাকার পর মা রাজ্যের সকল জিনপরির উপস্থিতিতে আমাকে জিনের বাদশা হিসেবে ঘোষণা করলেন। মায়ের পাশাপাশি আমিও দায়িত্ব পালন করতে লাগলাম জিনের বাদশা হয়ে। জিনের বাদশা গল্পটি এখানেই শেষ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। একটি শান্তিপূর্ণ গ্রাম, নাম চিতাপুর। অনেক বছর আগে ব্রিটিশদের যুগে সেখানে গণহারে চিতার আগুনে মানুষকে পুড়িয়ে মারা হতো। সেই থেকে সেই জায়গার নাম রাখা হয় চিতাপুর। গ্রামে যেখানে প্রায় শতাধিক বছর ধরে কোনো ধরনের ঘটনা ঘটেনি, গ্রামবাসীরা শান্ত ও সুখী ছিল। কিন্তু একদিন গ্রামে আগমন ঘটে এক রহস্যময় বিদেশি পর্যটকের, যার নাম জন। জন গ্রামে আসার পর থেকে গ্রামের পরিবেশ পরিবর্তন হতে শুরু করে। প্রতিদিন নতুন নতুন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মাছের অস্বাভাবিক আচরণ, রাতে অদৃশ্য শক্তির উপস্থিতি, জীবজন্তুর অস্বাভাবিক শব্দ, দূর থেকে ভেসে আসা শব্দ এবং গ্রামের মানুষজনের মাঝে অস্থিরতা। চিতাপুর একটি শান্ত এবং সুন্দর গ্রাম। এখানকার বাসিন্দারা তাদের সাদা সিধা জীবন যাপন এবং কৃষি কাজে ব্যস্ত থাকে। গ্রামে প্রকৃতির সৌন্দর্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে চলা হয়। কিন্তু একদিন চিতাপুর গ্রামবাসীদের জীবন এক ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হয়, যা ছিল এক মাছ খেকো পিশাচ জিনের দখলে। এই মাছ খেকো পিশাচ জিন ছিল এক ধরনের অশুভ আত্মা, যা সাধারণত জলাশয় বা মাছের অভয়ারণ্যের আশেপাশে বাস করে। তার প্রধান বৈশিষ্ট্য ছিল মাছের প্রতি গভীর আকর্ষণ এবং মানুষদের মধ্যে ভীতি ছড়ানো। চিতাপুর গ্রামের পাশে একটি বড় পুকুর ছিল, যেখানে প্রচুর মাছ বাস করত। সেই পুকুর ছিল গ্রামবাসীদের প্রধান মৎস্য উৎস এবং তাদের জীবিকার এক অবিচ্ছেদ্য অংশ। একদিন পুকুরের পানি অস্বাভাবিকভাবে কমতে শুরু করে এবং মাছের সংখ্যা কমতে থাকে। প্রথমে গ্রামবাসীরা বিষয়টিকে প্রকৃতির কোনো অস্বাভাবিক পরিবর্তন বলে মনে করেছিল, কিন্তু দ্রুত তারা বুঝতে পারল যে এই সংকটের পেছনে কিছু অন্য রহস্যময় ঘটনা ঘটেছে। গ্রামবাসীদের মধ্যে গুজব উঠতে শুরু করল যে পুকুরে কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটেছে। গ্রামে বেশিরভাগ মানুষের ছিল পুকুর ভরা মাছ, কিন্তু দিন দিন সে মাছগুলোর পরিমাণ কমতে শুরু করল। গ্রামবাসীরা ধীরে ধীরে বুঝতে পারে যে তাদের গ্রামে একটি মাছ খেকো পিশাচ বাস করে। পিশাচটি মাছ খেয়ে তাদের আতঙ্কিত করে তুলেছে এবং মাঝে মাঝে তাদের মাঝে অদৃশ্যভাবে আক্রমণ করছে। গ্রামের পুরনো মানুষরা জানায় এ ধরনের পিশাচের ইতিহাস বহু পুরনো। প্রতিদিন 2 থেকে 4 জন ছোট ছোট ছেলে মেয়েদেরও পাওয়া যাচ্ছে না সঠিক সময়ে। গ্রামবাসীরা বুঝতে পারল যে পুকুরের মাছগুলি রাতের অন্ধকারে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে। মাছ ধরা, যা তাদের জীবিকার অন্যতম মাধ্যম ছিল, তা
তা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে। গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং একটা বৈঠক ডাকল। গ্রাম প্রধানের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিল যে কোনো বিশেষ অনুষ্ঠান বা ধর্মীয় আচার করে সমস্যার সমাধান করা উচিত। তাদের মধ্যে একজন বুড়ো পণ্ডিত, যিনি গ্রামের আধ্যাত্মিক গুরু ছিলেন, বিষয়টি তদন্ত করতে সম্মত হলেন। পণ্ডিত জানতেন যে এই ধরনের সমস্যার মোকাবেলা করতে হলে গভীর জ্ঞান এবং অভিজ্ঞতার প্রয়োজন। তিনি পুকুরের আশেপাশে পুজো ও অভ্যন্তরীণ শক্তি দিয়ে অশুভ আত্মার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার সিদ্ধান্ত নিলেন। রাতের অন্ধকারে পণ্ডিত পুকুরের কাছাকাছি পৌঁছালেন। পুকুরের চারপাশে পীড়া এবং অস্বাভাবিক শব্দ শুনে তিনি বুঝতে পারলেন যে পিশাচ জিনটি পুকুরের পানির মধ্যে এক ধরনের শক্তি সৃষ্টি করেছে। পণ্ডিত মন্ত্র পাঠ করতে শুরু করেন এবং এক বিশেষ মন্ত্র উচ্চারণ করেন, যা পিশাচ জিনকে সন্ত্রস্ত করে দিতে পারে। কিন্তু পিশাচ জিনও সহজে হার মানতে প্রস্তুত ছিল না। পিশাচ জিনটি পণ্ডিতের মন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার চেষ্টা করছিল এবং পণ্ডিতের আশেপাশে অন্ধকার ছড়িয়ে দিতে লাগল। পণ্ডিত তার শক্তি দিয়ে প্রতিরোধ চালিয়ে যান। গ্রামের অন্যান্য লোকেরা পণ্ডিতের সাহসিকতা দেখে ভীত হলেও তাদের আশা ছিল যে পণ্ডিত শীঘ্রই সমস্যার সমাধান করবেন। পণ্ডিত তার মন্ত্র ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পিশাচ জিনের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করতে থাকেন। ধীরে ধীরে পিশাচ জিনের শক্তি কমতে শুরু করে। রাতের অন্ধকার কাটিয়ে পণ্ডিত তার আধ্যাত্মিক শক্তি দিয়ে পিশাচ জিনকে প্রেরণ করেন। অবশেষে পিশাচ জিনের দখল থেকে মুক্তি পায় পুকুর এবং মাছেরা আবার ফিরে আসে। জন পিশাচের রহস্য সমাধানের চেষ্টা করেন। সে জানতে পারে যে পিশাচটি আসলে একটি প্রাচীন জিনের অধীনস্থ। জিনের মন্দ আত্মা একটি পুরনো কুঠি থেকে মুক্তি পেয়ে গ্রামে আসছে। জন এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে এই জিনকে দমন করার পরিকল্পনা করে। জন ও গ্রামবাসীরা জিনের বাসস্থানে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে জিনের শক্তি খুবই ভয়ঙ্কর এবং তার দখলে গ্রামবাসীদের জীবন বিপন্ন। জন যখন গভীর জঙ্গলের ছবি তুলছিল, হঠাৎ করে একটি অস্বাভাবিক সুরের আওয়াজ তার কানে আসে। সে দেখতে পায় একটি অন্ধকার শ্যাডো তার ক্যামেরার লেন্সে ঢুকে যাচ্ছে। ভয় পেয়ে গিয়ে সে ক্যামেরার ছবি দেখতে শুরু করে। ছবিতে দেখা যায় একটি পিশাচের মুখের ছায়া, যা খুবই ভয়াবহ এবং অস্বাভাবিক। প্রথমে সে এটি ভুল বলে মনে করে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। গ্রামের পরিবেশে জন নতুন গ্রামের সবুজ সৌন্দর্যে জনকে মুগ্ধ করে। তাই জন নিজের ক্যামেরায় গ্রামের দেশের কিছু ছবি তোলে। ছবিগুলোতে কিছু অস্বাভাবিক ছবি ও শ্যাডো দেখা যায়, যা তিনি প্রথমে অবহেলা করেন। কিন্তু যখন ছবিগুলো প্রিন্ট করার পর ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান, তিনি বুঝতে পারেন যে ছবিগুলোতে একটি অশরীরী অস্তিত্বের উপস্থিতি রয়েছে, যা কিনা চারপাশে পিশাচ আর ভূত থাকলেই সম্ভব। পরবর্তী দিন জন পুরনো জঙ্গলের দিকে ফিরে আসে। জন তার অনুভূতির ব্যাপারে সতর্ক হয়, কিন্তু জন নিজের প্রতি তার আগ্রহ অটুট রাখে। জঙ্গলে ঢুকতেই তারা একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। একটি ভয়ানক পিশাচের আকৃতি তাদের সামনে হাজির হয়, আর তার চোখের ভেতর ঘৃণা ও তীব্র ক্ষোভ ফুটে ওঠে। পিশাচটি তাদের উপর আক্রমণ শুরু করে এবং জন পালাতে বাধ্য হয়। জন বিষয়টি জানাতে শহরের স্থানীয় বিশেষজ্ঞদের কাছে যায়। তাদের মধ্যে একজন পণ্ডিত ডক্টর রায় তাকে জানান যে ছবিগুলো একটি প্রাচীন পিশাচের অস্তিত্বের প্রমাণ। পিশাচটি একসময় এখানে একটি পুরনো দুর্গে বসবাস করত এবং তার আত্মা আজও সেখানকার ধ্বংসাবশেষে বাস করছে। জন একটি পুরনো দুর্গের খোঁজে বের হয়, যাতে তারা সত্যতা জানাতে পারে। পুরনো দুর্গে পৌঁছানোর পর জন দ্রুত বুঝতে পারে যে দুর্গের ভেতর একটি ভয়াবহ অশরীরী শক্তি রয়েছে। পিশাচের প্রভাব তাদের মনের ওপর প্রবল প্রভাব ফেলতে থাকে, আর তারা একে একে বিভ্রান্ত হতে শুরু করে। জন এখন দুঃস্বপ্নের মধ্যে বন্দী হয়ে পড়ে এবং তাদের বোঝা উচিত কিভাবে তারা এই প্রেতাত্মার হাত থেকে মুক্তি পাবে। শেষ পর্যন্ত
জন একটি পুরনো পাণ্ডুলিপি খুঁজে পায়, যা তাদের পিশাচের রহস্য উদ্ঘাটনে সাহায্য করে। তারা জানতে পারে যে পিশাচটি একসময় একটি অবিচারের শিকার হয়েছিল এবং তার আত্মা শান্তি না পাওয়া পর্যন্ত শান্ত হবে না। জন পিশাচের আত্মার শান্তি নিশ্চিত করতে একটি চ্যালেঞ্জিং উদ্যোগ গ্রহণ করে। হঠাৎ জনের মনে পড়ল, পিশাচ বা ভূত প্রেতের মতো অশুভ শক্তি থেকে মুক্তি পেতে অনেক লোক পণ্ডিত বা বিশেষজ্ঞদের সাহায্য নেন। এই ধরনের সমস্যার সমাধান সাধারণত ধর্মীয় বা আধ্যাত্মিক পদ্ধতির মাধ্যমে করা হয়। পণ্ডিতরা সাধারণত ধর্মীয় পূজা, আচার বা অনুষ্ঠান করার পরামর্শ দেন। এগুলির মধ্যে রয়েছে যজ্ঞ, হোম বা শুদ্ধি কীর্তন। বিশেষ মন্ত্র বা শ্লোক পাঠ করার মাধ্যমে পিশাচের প্রভাব কমানোর চেষ্টা করা হয়। সাধারণত এই মন্ত্রগুলো পণ্ডিতের দ্বারা নির্ধারিত হয়। পুরাণ, বেদ বা শাস্ত্র পাঠ করা হতে পারে পিশাচের প্রভাব কাটানোর জন্য একটি উপায়। কিছু ক্ষেত্রে তন্ত্র বা বিশেষ আধ্যাত্মিক পদ্ধতি ব্যবহার করা হতে পারে। পণ্ডিতরা বাড়ি বা স্থান শুদ্ধিকরণের জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করতে পারেন, যেমন ধূপ, দাওয়াত বা অন্যান্য ধর্মীয় উপকরণ ব্যবহার করে। অনেক সময় ধর্মীয় জায়গা যেমন মন্দিরে গিয়ে বিশেষ আচার বা পুজো করা হয়। সব মিলিয়ে জন একজন পণ্ডিতের কাছে যাবে বলে সিদ্ধান্ত নিল। তার সঙ্গে ছিল একটি ছোট ব্যাগ, যাতে কিছু খাবার ও একটি পুরনো বই ছিল। সে আশাবাদী ছিল যে পণ্ডিতের পরামর্শে গ্রামের মানুষের জীবন পরিবর্তিত হবে। রাস্তায় যেতে যেতে জন বেশ চিন্তায় ছিল, কিন্তু তার মুখে এক ধরনের উৎসাহ ছিল। যখন জন রাস্তায় চলছিল, তখন সে দেখতে পেল যে রাস্তায় একটি অস্বাভাবিক ঘটনা ঘটছে। কিছু দূরে সে একটি রহস্যময় অন্ধকার ছায়া দেখতে পেল। প্রথমে জন মনে করেছিল এটি হয়তো কোনো গাছের ছায়া বা মেঘের ধ্বংসাত্মক প্রভাব, কিন্তু যত কাছে এগিয়ে গেল ততই জন বুঝতে পারল যে এটি একটি পিশাচ, যেটি তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। পিশাচটি ছিল এক ধরনের অদ্ভুত জীব, যার চেহারা ভয়ঙ্কর এবং যার অশুভ উদ্দেশ্য স্পষ্ট। জনের দৃষ্টি আকর্ষণ করে পিশাচটি বলল, তুমি পণ্ডিতের কাছে যাওয়ার চেষ্টা করছো? আমি তোমার পথ বন্ধ করে দেব। জন প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর সে সিদ্ধান্ত নিল যে সে ভয়কে পরাস্ত করবে। পিশাচটি হঠাৎ করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তার চারপাশে অন্ধকার ছড়িয়ে দিল। জন একটি আত্মবিশ্বাসী মনোভাব ধরে রেখে নিজের সাহসিকতা দেখানোর চেষ্টা করল। সে মনে মনে ভাবল, যতই কঠিন হোক না কেন, আমি আমার লক্ষ্যে পৌঁছাব। জন পিশাচের আক্রমণের মুখে সাহসের সাথে প্রতিরোধ গড়ে তুলল। তার সাথে কিছু ছোট্ট প্রার্থনা ও ধ্যানে সে পিশাচের ভয়ঙ্কর শক্তিকে শিথিল করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই পিশাচটি বেশ ক্লান্ত হয়ে পড়ল এবং তার শক্তি কমে যেতে লাগল। অবশেষে পিশাচটি হার মেনে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। জন তখনও পণ্ডিতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার হৃদয়ে এখন শুধু আশার আলো ছিল। পণ্ডিতের বাড়িতে পৌঁছে সে পণ্ডিতের কাছে সমস্ত ঘটনা বলল এবং তার সমস্যার সমাধান চাইল। পণ্ডিত জনের সাহস এবং আত্মবিশ্বাস দেখে প্রশংসা করলেন এবং তাকে তার সমস্যার সমাধান দিলেন। পণ্ডিত মশাইও শুরু করে দিল তার কাজ, যে কিভাবে এই পিশাচ মাছ খেকো জিনকে জব্দ করা যায় এবং তার অশুভ শক্তি থেকে গ্রামের অসহায় মানুষদেরকে বাঁচানো যায়। পণ্ডিত ঠিক করল সে তাদের গ্রামে গিয়ে কিছুদিন থাকবে এবং নিজ চোখে সব দেখবে। জন ও চিতাপুর গ্রামবাসীরা মিলে পণ্ডিতকে থাকার একটা বাড়ি ঠিক করে দিল। তার নাম ছিল পণ্ডিত শ্যামসুন্দর, যিনি ছিলেন জ্ঞান ও বিজ্ঞানের আধার। গ্রামবাসীরা পণ্ডিতের ওপর অগাধ বিশ্বাস রাখত এবং কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে তাকেই সমাধান জানাতে আসতেন। পণ্ডিতের ধর্মীয় ক্ষমতা এবং জ্ঞান অভিজ্ঞতা গ্রামবাসীদের মধ্যে বিশেষ স্থান অর্জন করেছিল। কিন্তু একদিন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা গ্রামবাসীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে। এদিন
পণ্ডিত শ্যাম সুন্দর তার গৃহের প্রণালী প্রণয়ন করেছিলেন। তার গবেষণা ও উপাসনা চলছিল নিবিষ্ট মনোযোগে। ঠিক তখনই পণ্ডিতের বাড়ির বাইরে এক অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়। গ্রামের বাইরে পুরনো একটি পুরাকীর্তির ধ্বংসাবশেষে একটি অদৃশ্য শক্তি আছড়ে পড়ে। এই শক্তি ছিল পিশাচ জিন, এক ধরনের অশুভ আত্মা, যা সাধারণত গভীর অন্ধকারে বসবাস করে এবং মানুষদের মন ও আত্মাকে বিভ্রান্ত করে। পিশাচ জিনটি দীর্ঘদিন ধরে পণ্ডিতের সম্পর্কে রিজাল্ট করছিল। সে বিশ্বাস করেছিল যে পণ্ডিতের জ্ঞান ও ধর্মীয় শক্তি তার অবস্থা পরিবর্তন করতে পারে। তাই পিশাচ জিনটি সিদ্ধান্ত নিয়েছিল পণ্ডিতকে বাধার সম্মুখীন করতে। রাত গভীর হওয়ার পর পিশাচ জিনটি একটি অদৃশ্য আক্রমণ শুরু করে। পণ্ডিত শ্যামসুন্দর তার সাধনার মধ্যে নিমগ্ন ছিলেন। হঠাৎ করে তার চারপাশে এক অদ্ভুত শীতলতা অনুভব করেন। বাতাসে অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হতে শুরু করে এবং ঘরটি অন্ধকারে ঢেকে যায়। পণ্ডিতের চোখের সামনে এক রহস্যময় অন্ধকারের ছায়া দৃশ্যমান হয়ে ওঠে। এটি ছিল পিশাচ জিনের আক্রমণ। পিশাচ জিনটি পণ্ডিতের মনে অশান্তি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। সে নানা বিভ্রান্তিকর চিত্র ও শব্দ তৈরি করেছিল, যাতে পণ্ডিতের মনোযোগ বিচলিত হয়ে যায়। পণ্ডিত প্রথমে বিভ্রান্ত হলেও তিনি তার ধ্যান ও শান্তির ওপর বিশ্বাস রেখে নির্ভীকভাবে পরিস্থিতির মোকাবেলা করতে থাকলেন। পণ্ডিত জানতেন যে পিশাচ জিনের শক্তি অস্থায়ী এবং তার ব্যক্তিগত শক্তি ও ধর্মীয় জ্ঞান তার সাহায্যে আসবে। পণ্ডিত শ্যামসুন্দর তার অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে পিশাচ জিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি মন্ত্র উচ্চারণ শুরু করেন এবং বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক পদ্ধতি প্রয়োগ করতে থাকেন। পণ্ডিতের সম্মুখে পিশাচ জিনের শক্তি দুর্বল হতে থাকে এবং অন্ধকারটা একটু একটু করে উজ্জ্বল হতে থাকে। পিশাচ জিনটি উপলব্ধি করে যে পণ্ডিতের শক্তি ও ধর্মীয় জ্ঞান তার থেকে বেশি শক্তিশালী। সে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং ধীরে ধীরে পণ্ডিতের ঘর থেকে চলে যায়। পণ্ডিতের শান্তির অবস্থায় ফিরে আসা দেখে সে ধীরে ধীরে তার সাধনার দিকে ফিরে যেতে শুরু করেন। পরের দিন সকালে গ্রামবাসীরা পণ্ডিতের ঘরের দিকে আসতে থাকে এবং তারা জানতে পারে যে পণ্ডিতের প্রতি পিশাচ জিনের আক্রমণ ঘটেছে। কিন্তু পণ্ডিত তাদের আশ্বস্ত করেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং ওই অশুভ শক্তি তার কাছে অক্ষম। গ্রামবাসীরা পণ্ডিতের সাহস ও শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। পণ্ডিতের অভিজ্ঞতা তাকে আরো শক্তিশালী এবং বিশ্বাসী করে তুলেছিল। তিনি এই ঘটনা থেকে শিখেছিলেন যে যে কোনো অশুভ শক্তির মোকাবেলা করতে হলে দৃঢ় আত্মবিশ্বাস, ধার্মিকতা এবং অভ্যন্তরীণ শক্তির প্রয়োজন। গ্রামবাসীদের জন্য এটি একটি শিক্ষা ছিল যে তারা তাদের বিশ্বাস ও ধর্মীয় শক্তি দিয়ে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারে। পণ্ডিত শ্যামসুন্দর তার সাধনা ও শিক্ষা চালিয়ে গেলেন এবং গ্রামে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে সহায়তা করলেন। পিশাচ জিনের আক্রমণের পর গ্রামবাসীরা পণ্ডিতের অভ্যন্তরীণ শক্তি ও সাহসের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে ওঠে এবং গ্রামে এক নতুন যুগের সূচনা ঘটে, যেখানে আধ্যাত্মিক শক্তি ও বিশ্বাস মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদিন জন আর পণ্ডিত মশাই বসে পিশাচের সম্পর্কিত কথা বলতে থাকে। এই সময়ে পিশাচ জিন সেখানে হাজির হয় এবং বলে, আমি কেন পিশাচ জিন হয়েছি আজ তোমাদের বলবো। পিশাচটি ছিল এক সময়ের একজন মানুষ, যিনি জীবনে অনেক দুঃখ ও কষ্ট ভোগ করেছিলেন। তার জীবনের শেষ সময়টি অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। কষ্ট ও অভাবের মধ্য দিয়ে তার জীবন কাটিয়ে তিনি একটি অদ্ভুত মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুর পর তার আত্মা পিশাচে পরিণত হয় এবং চিরকাল নিজের দুঃখের প্রতিশোধ নিতে প্রস্তুত থাকে। কিন্তু তার কষ্ট শুধুমাত্র মানুষদের ভয় দেখানো নয়, বরং তার নিজস্ব কষ্টের প্রেক্ষাপটও ছিল। গ্রামে পিশাচের উপস্থিতি অস্বাভাবিক ঘটনা সৃষ্টি করতে শুরু করে। রাতের অন্ধকারে পিশাচের হিংস্রতা এবং ভীতি
গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। মাছের অভাব, পুকুরের পানির হ্রাস এবং অন্যান্য অস্বাভাবিক ঘটনা গ্রামবাসীদের মনে ভয় তৈরি করে। পণ্ডিত সবকিছু লক্ষ্য করে এবং বুঝতে পারে যে এটি শুধু অশুভ শক্তির কাজ নয়, বরং একটি বেদনাদায়ক আত্মার কাহিনী। এক রাতে পণ্ডিত পিশাচের উপস্থিতির জায়গায় যান। পিশাচের শক্তির উপস্থিতি ছিল স্পষ্ট, কিন্তু পণ্ডিত তার মনোযোগ হারাননি। পণ্ডিত শান্তভাবে পিশাচের সামনে দাঁড়িয়ে তার মনে সদাশয় ভাব রেখে বললেন, আমি জানি তোমার কষ্ট গভীর এবং তোমার দুঃখ অনেক। তুমি যদি প্রস্তুত হও তবে আমাকে তোমার কাহিনী বলতে দাও। তুমি কষ্টের সমাধান চাও তো প্রথমে তোমার কাহিনী আমাদের শোনাও। পিশাচ পণ্ডিতের কথা শুনে বিস্মিত হয়। সে অনেক দিন ধরে কষ্টের বোঝা বহন করছে এবং প্রথমবারের মতো তার কষ্টের গল্প শোনাতে প্রস্তুত হয়। পিশাচ পণ্ডিতকে বলতে শুরু করে, আমার নাম ছিল অশোক। আমি এক গ্রামের কৃষক ছিলাম। জীবনযাপনের জন্য কঠোর পরিশ্রম করতাম, কিন্তু অভাব ও দুঃখের অন্ত ছিল না। আমার পরিবারের প্রতি আমার গভীর প্রেম ছিল, কিন্তু একদিন একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমার সমস্ত কিছু হারিয়ে যায়। আমার ক্ষেত, পরিবারের সদস্য এবং সবকিছু এক ঝটকায় চলে যায়। আমি অভাবে পড়ে যাই এবং আমার শেষ সময়টি অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। মৃত্যুর পর আমার আত্মা শান্তি পায়নি এবং পিশাচের ভূত হয়ে রয়ে গেছি। আমি অবিরাম কষ্ট ভোগ করছি এবং আমাকে শান্তি দেওয়া হয়নি। আমার কষ্টের প্রতিশোধ নিয়ে আমি এভাবে মানুষের মাঝে ভীতির সঞ্চার করেছি, কিন্তু আমার কষ্টের আসল কারণ কেউ জানেনি। পিশাচের কথা শুনে পণ্ডিত গভীরভাবে চিন্তিত হয়ে ওঠেন। তিনি বুঝতে পারেন যে পিশাচের কষ্টের মূল কারণ ছিল তার অসম্পূর্ণ জীবন এবং মৃত্যুর পরের অশান্তি। পণ্ডিত পিশাচকে সান্ত্বনা দিতে শুরু করেন, তাকে শান্তি ও মুক্তির পথ দেখানোর প্রস্তাব দেন। পণ্ডিত বলেন, তোমার কষ্ট বোঝার জন্য এবং মুক্তির জন্য তোমাকে তোমার অতীত জীবনের পাপগুলি পরিশোধ করতে হবে। তুমি যদি সত্যিকার ভাবে শান্তি চাও তবে তুমি তোমার পাপগুলো মেনে নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য অর্জন করতে হবে। আমি তোমাকে এই পথ দেখাতে সাহায্য করতে পারি। পিশাচ পণ্ডিতের কথা শুনে এক ধরনের আশার আলো দেখতে পায়। পণ্ডিত তার জন্য বিশেষ একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেন, যেখানে পিশাচের আত্মার জন্য প্রার্থনা ও পুণ্য অর্জনের আচার করা হয়। গ্রামবাসীরা পণ্ডিতের নির্দেশনায় পিশাচের আত্মার জন্য প্রার্থনা করেন এবং তার কষ্টের শেষ হয়। পিশাচের আত্মা ধীরে ধীরে শান্তি লাভ করে এবং তাকে মুক্তি প্রদান করা হয়। গ্রামবাসীরা পণ্ডিতের এই সাহসিকতা ও দয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। পণ্ডিতের কাজ ছিল কেবল সমস্যার সমাধান করা নয়, বরং কষ্টের গভীরে গিয়ে শান্তি প্রদান করা। এই ঘটনা গ্রামে একটি শিক্ষা হয়ে ওঠে। যে কোনো সমস্যার পেছনে কেবলমাত্র অশুভ শক্তি নয়, বরং একটি কষ্ট ভরা আত্মার কাহিনী থাকতে পারে। পণ্ডিতের সাহায্যে এবং সাহসিকতায় চিতাপুর গ্রামের শান্তি ফিরে আসে এবং গ্রামবাসীরা পুনরায় তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যায়। পিশাচের কাহিনী ছিল এক গভীর শিক্ষা, যা গ্রামবাসীদের মধ্যে সহানুভূতি এবং ধর্মীয় শক্তির গুরুত্বকে আরও দৃঢ় করে তোলে। গ্রামে পিশাচের উপস্থিতি অস্বাভাবিক ঘটনা সৃষ্টি করতে শুরু করে। রাতের অন্ধকারে পিশাচের হিংস্রতা এবং ভীতি গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। মাছের অভাব, পুকুরের পানির হ্রাস এবং অন্যান্য অস্বাভাবিক ঘটনা গ্রামবাসীদের মনে ভয় তৈরি করে। পণ্ডিত সবকিছু লক্ষ্য করে এবং বুঝতে পারে যে এটি শুধু অশুভ শক্তির কাজ নয়, বরং একটি বেদনাদায়ক আত্মার কাহিনী। এক রাতে পণ্ডিত পিশাচের উপস্থিতির জায়গায় যান। পিশাচের শক্তির উপস্থিতি ছিল স্পষ্ট, কিন্তু পণ্ডিত তার মনোযোগ হারাননি। পণ্ডিত শান্তভাবে পিশাচের সামনে দাঁড়িয়ে তার মনে সদাশয় ভাব রেখে বললেন, আমি জানি তোমার কষ্ট গভীর এবং তোমার দুঃখ অনেক। তুমি যদি প্রস্তুত হও তবে আমাকে তোমার কাহিনী বলতে দাও। আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।